নাগরিক প্রত্যাশা ও নীতি নির্ধারণী আলোচনার প্ল্যাটফর্ম বিটিভি সংলাপে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাহ আল মামুন। গতকালকের ধারাবাহিকতায় আজকেও আমরা কথা বলবো নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, অস্থিতিশীলতা এবং প্রতিকার নিয়ে। আমাদের সাথে অতিথিরা যুক্ত হবেন, যুক্ত হতে পারেন আপনারাও। আপনারা যুক্ত হতে হলে আমাদের ফেসবুক স্ট্রিমে সরাসরি কমেন্ট করতে পারেন এবং পাশাপাশি স্ক্রলে দেখানো টেলিফোন নম্বরে ফোন করে অতিথিদের প্রশ্ন করতে পারেন। আজকের আলোচনায় আমরা নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ, বাজার দর, বিপণন সবকিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব। চলুন শুরুতে আমরা এর সাথে প্রাসঙ্গিক একটি তথ্যচিত্র দেখে নিই। সাধারণত মুদ্রাস্ফীতি হলে চাহিদা বেড়ে যোগান কম হলে দ্রব্যের মূল্য বৃদ্ধি পায়, কিন্তু কখনো কখনো অস্বাভাবিকভাবে দ্রব্যের মূল্য বৃদ্ধি পায়। সেটা হতে পারে সামাজিক বৈষম্যের ফলে কিংবা অসাধু ব্যবসায়ীদের দুর্নীতির কারণে। তা যদি নিত্য প্রয়োজনীয় দ্রব্য হয় তবে সাধারণ জনগণের জন্য বিষয়টি দুঃখজনকই হয়ে দাঁড়ায়। সরকারের বেঁধে দেওয়া দরে হিমাগার থেকে রাজধানীর পাইকারি আড়তে আলু সরবরাহ করা হচ্ছে, ফলে পাইকারি বাজারে কমেছে সবজির দাম। পাইকারি বাজারে সর্বোচ্চ 15 টাকা কমে 30 টাকায় বিক্রি হচ্ছে আলু। তবে খুচরা বাজারে প্রতি কেজি আলুতে 5 টাকা কমে 40 থেকে 45 টাকায় বিক্রি হলেও সরকারের নির্ধারিত দর 35 টাকা মানা হচ্ছে না। আমরা এসেছি আলুর আড়তে, আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই। ভাইয়া, কত আলু পাইকারি বিক্রি করছেন? পাইকারি 30 টাকায় বিক্রি হইতেছে আর খুচরা 35 টাকা। আচ্ছা, খুচরা যে আমরা বেশি দেখতে পাচ্ছি 50, 55 বিভিন্ন জায়গায়। সেটা তো আর আমাদের ব্যাপার না, আমরা এখান থেকে পাইকারি বিক্রি করতেছি, তারা কিনে নিয়ে কত বিক্রি করছে ওটা তাদের ব্যাপার। নতুন করে না বাড়লেও বাড়তি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। খুচরা বাজারে দাম বাড়তি থাকায় অনেকে সরাসরি পাইকারি বাজারে এসেই পণ্য ক্রয় করছে। কত টাকা এভারেজে কেজিতে কম পান? হয় 10-20 টাকা 30 টাকা এমন কেজিতে কম হয়। 30 টাকাও কম পাওয়া যায় এখানে? হ্যাঁ, কেজি রসুন নিয়ে যাব 80 টাকা করে কেজি, আর আমরা আমাদের ওই দিক থেকে, আমি ওয়ারি থাকি, ওয়ারির থেকে নিলে দেখা গেছে 110-20 টাকা এমন কেজি হয়। তাহলে আপনারাই বুঝেন কেজি কত হয়। খুচরা বাজার ভেদে দামের তারতম্য রয়েছে। দোকানে বা কাঁচা বাজারে যে সবজি 70 টাকা, ভ্যানে বা রাস্তার কাছে 10 থেকে 15 টাকা কমে বিক্রি হচ্ছে সেই সবজি। দেখা যায় যে এই পাশে একটি বাজার আছে, আমরা গিয়েছিলাম সেখানের যে আপনার এখানে দাম সবকিছুতেই 5-10 টাকা কম। আপনি কিভাবে কম রাখেন? কম এই যে হেরা তো যে বইটা হ্যাঁ নিতে হইব, বাকি আছে ই আছে হেরা নিতে হইব। আমরা তো এটা না, আমরা তো যে বেচতে শেষ করা লাগবো, তাহলে নষ্ট হইব। সাধারণত পণ্য ক্রেতার হাতে আসতে 3 থেকে 4 হাত বদল হয়, আর এর মধ্যে সবচেয়ে কম দাম পায় কৃষক এবং বেশি দাম দিতে হয় সাধারণ জনগণকে। খুচরা ব্যবসায়ীরা বলছে অসাধু কিছু মানুষের জন্যই বাড়ছে পণ্যের দাম। আমার কাছে মনে হয় 100% যে এটা গুদামজাত করার কারণেই ব্যক্তিগতভাবে যারা বিজনেস করে, বড় বড় বিজনেস যারা করে, এরাই বাড়ায় আছে। সরজমিনে দেখা যায় খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা, আর আমদানি করা পেঁয়াজ 70 থেকে 75 টাকা। এছাড়া বাজারে ভোজ্য তেলের মধ্যে খোলা সয়াবিন প্রতি লিটার বিক্রি হয়েছে 97 টাকা, যা এক সপ্তাহ আগে ছিল 93 টাকা। আমদানি করা রসুন বিক্রি হচ্ছে 100 টাকা, যা একদিন আগে ছিল 90 টাকা। দেশি আদা প্রতি কেজি বিক্রি হয়েছে 165 টাকা, যা এক সপ্তাহ আগে ছিল 160 টাকা। দেখা যায় 1 কেজি আগে ছিল 20 টাকা, এখন আমাদের 50 টাকা কিনা লাগে, কিন্তু আমাদের দোকান যদি ব্যবসা করতে আমাদের আনা লাগবে। ক্যাপসিকামের দাম কেন বাড়লো? ইন্ডিয়ান গাড়ি আসে নাই, এটা না আসার কারণে যাদের ছিল ওরা সিন্ডিকেট ভাবে, ওরা মনে করেন দেখা যায় শুনছে গাড়ি আসে নাই, তখন দেখা যায় 250 টাকাটা 300 টাকা বিক্রি করতেছে। বিভিন্ন জায়গায় এসব ব্যবসায়ীদের হাতে নাতে ধরে অর্থদণ্ড দিয়েছে, তবুও থামছে না এমন কাজ। ভ্রাম্যমাণ আদালত চলে গেলে আবারও শুরু হয়। সম্পূর্ণ বাজার কতিপয় অসাধু ব্যবসায়ীদের হাতে থাকে। এখানে মাঠ প্রশাসনের তদারকি যথেষ্ট নয়। ভোক্তা তথা জনগণের দ্রব্যমূল্যের বিষয়ে সচেতন হতে হবে এবং প্রশাসনকেও সাহায্য করতে হবে। বিটিভি সংলাপের আজকে নির্ধারিত বিষয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, অস্থিতিশীলতা এবং প্রতিকারে নিয়ে কথা বলার জন্য আমাদের অতিথি হিসেবে আজকে সংযুক্ত থাকছেন সম্মানিত সংসদ সদস্য মাহমুদুজ্জামান চৌধুরী। তিনি পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য। আমাদের সাথে যুক্ত হবেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোহাম্মদ আসাদুল্লাহ। আমাদের সাথে আরও যুক্ত আছেন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল হাসান, বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের সভাপতি জনাব আলতাফ হোসেন। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের বিটিভি সংলাপে। আমি প্রথমে জনাব মাহমুদুজ্জামান চৌধুরী আপনার কাছে একটু শুনতে চাই যে এই সময়টাতে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো রয়েছে, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, সবজি, চাল, এই
অস্থিতিশীল মূল্য হওয়ার পেছনে আপনাদের বিশ্লেষণটা কি, কি কারণে এটি ঘটছে, এবং সরকারের জায়গা থেকে সমন্বিতভাবে আপনার মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয় থেকে আসলে এ পর্যন্ত কি উদ্যোগ নেওয়া হয়েছে? জনাব চৌধুরী। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুমা চৌধুরী, সিলেট থেকে আপনার। আমাদের প্রথমে আমি বিটিপিকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সংলাপে আমাকে সংযুক্ত করার জন্য। যে প্রশ্নটা আপনি করেছেন সেটা হলো চাল, আলু, পেঁয়াজের মতো নিত্য প্রয়োজনীয় দাম ঠেকানোর সুপারিশ আমাদের সংসদীয় কমিটি থেকে করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য আলু, পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে কমপক্ষে 5-6 মাস আগে কোনো পণ্যের চাহিদা কত তা নিরসন করার সুপারিশ দেশে খুচরা, পাইকারি এবং আমদানিকারকদের সাথে আলোচনার মাধ্যমে আমরা যেটা মনে করি নিত্য প্রয়োজনীয় পণ্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার উদ্দেশ্যে মজুত করার আমরা সেখানে চিন্তা ভাবনা করেছি, সুপারিশ করেছি। আগামীতে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে তা মোকাবেলা করার জন্য অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবদের সমন্বয়ে বৈঠক করে সমস্যার উন্নতকরণ এবং তা থেকে সম্মানিত অন্যান্য অতিথিদেরকে বলবো একটু লাইভ চলাকালীন সময়ে যদি ফোনের ব্যবহার থেকে বিরত থাকেন। জি, জনাব চৌধুরী। মানুষের নিজস্ব চাহিদা মেটানোর জন্য উৎপাদন বাড়ানোর উপর কমিটি আমরা বিশেষভাবে আলোকপাত করেছি। বিগত রমজান মাসের সময় মতো আগামী রমজানের দ্রব্যমূল্য যেন স্থিতিশীল থাকে সেই লক্ষ্যে এখনই আমাদেরকে ব্যবস্থা নেওয়ার পরামর্শ আমরা দিয়েছি। জনাব মাহমুদুজ্জামান চৌধুরী, একটু থামাই আপনাকে। এই পরিকল্পনাগুলো নিশ্চয়ই সামনের দিনে আমাদেরকে একটা সহনশীল দ্রব্যমূল্য উপহার দিবে, কিন্তু এই সময়টাতে বাজার যে অস্থিতিশীল, বিশেষ করে আমি বলবো আলু, পেঁয়াজ, সবজি, সেখানে একেবারে স্বল্প মেয়াদী কোনো কিছু আপনারা করছেন কিনা বাণিজ্য মন্ত্রণালয় থেকে? বাণিজ্য মন্ত্রণালয় থেকে যে জিনিসটা করা হচ্ছে সেটা আপনারা জানেন যে আমাদের টিসিবি চেয়ারম্যান সাহেব এখানে আছেন। জি, আমাদের টিসিবির মূলত আমাদের মূল বাজেট হলো 1000 কোটি টাকা। এটা সাধারণত আপনারা সকলেই জানেন যে এটা ক্রাইসিস পিরিয়ডে হেল্পিং হ্যান্ড হিসাবে ব্যবহার করা হয়। তো সেই ক্ষেত্রে মনে করেন যে টিসিবি যেটা আছে সেটা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাচ না, এটা আমরা শুধু লজিস্টিক সাপোর্টের জন্য আমরা সেটা করে থাকি। বাজারের যে বিষয়টা, যেটা কিছুক্ষণ আগে ভিডিও ফুটেজে দেখেছি এবং গতকালকেরটাও দেখেছি, সেটা হলো যে এই যে আমাদের আলুতে আমরা পূর্ণভাবে স্বয়ংসম্পূর্ণ, আমরা আলু এক্সপোর্ট করলাম, আলু আবার বাজারে আসছে, এর মধ্যে আলুর ক্রাইসিস হওয়ার কোনো যুক্তি থাকতে পারে না। সেই ক্ষেত্রে আমাদের যে ধারণা হলো যে অসাধু ব্যবসায়ী যারা আছেন, এই ক্ষেত্রে সকল না, তাদের যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে তারা কিন্তু এগুলো করে যাচ্ছেন আলুর বিষয়ে। পেঁয়াজের কথা যদি আপনি বলেন, আপনারা জানেন যে সারা বিশ্বে এখন পেঁয়াজ ক্রাইসিস চলছে। আমরা যখন ভারতীয় পেঁয়াজ আমাদের দেশে চলে আসে, আমরা যে পেঁয়াজটা আমরা 8 লক্ষ মেট্রিক টন আমরা ইম্পোর্ট করতে হয়, 30 লক্ষ মেট্রিক টন আমাদের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আমরা ভারতের উপর নির্ভরশীল, কারণ ভারতীয় পেঁয়াজটা সস্তায় চলে আসে। সস্তায় যখন আসলো, কিন্তু ভারতে যখন বন্যা হয়, ভারতে যখন পেঁয়াজের ক্রাইসিস হয়, তখন কিন্তু হুট করে ভারত বন্ধ করে দেয় পেঁয়াজ আনাটা। তখন গিয়ে আমরা কিন্তু মহা একটা বিপদের মধ্যে পড়ি। ধরুন এই বিষয়ে এখন যে বাংলাদেশে এই ক্রাইসিসকে হ্যান্ডেল করার জন্য যে সমস্ত দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে, আমাদের বাংলাদেশের সেই আমদানিকৃত পেঁয়াজের মূল্য হলো 60-65 টাকা, আর আমাদের দেশিটা হলো 70-80 টাকা। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমরা এইটা নিয়ে উদ্বিগ্ন এবং পেরেশান যে পার্শ্ববর্তী দেশের পশ্চিমবঙ্গের কলকাতায়, সেখানে এই মুহূর্তে পেঁয়াজ হলো 90 থেকে 95 ভারতীয় রুপি। সেই ক্ষেত্রে আমরা যে পেঁয়াজটা আমদানি করেছি বাংলাদেশের জন্য, সেটা কিন্তু চোরাই পথে ভারতে যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দিস,
যে এই মুহূর্তে পেঁয়াজ কিন্তু ভারতীয় ক্রাইসিস রয়েছে, ওরা যে ইচ্ছাকৃতভাবে আমাদেরকে দিচ্ছে না, এটা কিন্তু সঠিক নয়। আবার পাশাপাশি আমরা কমব্যাট তার মানে করতে আপনি হবে। আপনি যেটি বলছেন যে আঞ্চলিক দক্ষিণ এশিয়াতে আঞ্চলিকভাবেই পেঁয়াজের একটি সংকট এবং বাজার মূল্যের ঊর্ধ্বগতি রয়েছে, তার সাথে একটা Yes. সমন্বয় করে বাংলাদেশকে এমনকি কম দামে আমদানি করলেও যেহেতু পাচারের সম্ভাবনা থেকে যায় সেখানে একটু হস্তক্ষেপ করতে হবে। নিশ্চয়ই আপনার কাছে ফিরবো, একটু আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোহাম্মদ আসাদুল্লাহর কাছে যেতে চাই। প্রথমে একটু পরিসংখ্যান বুঝতে চাই, বাংলাদেশে আলু, পেঁয়াজ এই দুটোতেই আলোচনা যদি প্রথম দিকে থাকি, আসলে অভ্যন্তরীণভাবে উৎপাদন হয় কত আর আমাদের ভোক্তা চাহিদা কত, আমদানি করি কত, বিগত বছরগুলোর তথ্য উপাত্ত কি বলে? জনাব মোহাম্মদ আসাদুল্লাহ। ধন্যবাদ আপনাকে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য বিটিভি কে ধন্যবাদ দিচ্ছি এবং সেই সাথে আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই বিষয়ে আমাদের পেঁয়াজের কথা আমি যদি প্রথমে বলি, আমাদের অতিথিদের কারো কাছে বোধহয় ফোন আসছে, একটু ফোনগুলো যদি সাইলেন্ট করে দেন অনুগ্রহ করে। জি, আমাদের 2,37,000 হেক্টর জমিতে প্রায় 25 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আমাদের উৎপন্ন হয়েছে বিগত বছর। এই 25 লক্ষ মেট্রিক টন কিন্তু আমাদের যে চাহিদা প্রায় 35 লক্ষ মেট্রিক টন, 8 থেকে 10 লক্ষ মেট্রিক টনের একটি ঘাটতি আমাদের রয়ে গেছে। এখন আমাদের এই বিশেষ করে মাননীয় সংসদ মহোদয় সত্যি বলেছেন যে আমাদের এই বাংলাদেশে এই সময় যেহেতু পেঁয়াজের একটি ক্রাইসিস থাকে, আমরা যেটা চেষ্টা করতেছি এবছর, এটা গত বছর ছিল 2,37,000 হেক্টর জমিতে পেঁয়াজের চাষ, আমরা সেটা 12,000 হেক্টর জমিতে বাড়ানোর একটি পরিকল্পনা করছি। এটা যদি আমরা বৃদ্ধি করতে পারি, এবং আমাদের আরেকটি বিষয় চাচ্ছি যে আমাদের এই দেশে বর্তমানে যে পেঁয়াজের উৎপাদন হচ্ছে সেই উৎপাদন 10.77 মেট্রিক টন। এই 10.77 মেট্রিক টন ফলনটা ইজিলি আমরা কিছু ম্যানেজমেন্ট এবং কৃষকদের পরামর্শ দিয়ে যদি 1 টন করে বৃদ্ধি করতে পারি, তাহলে 2,37,000 হেক্টর জমিতে 2,37,000 টন ফলন বৃদ্ধি হবে। আর 12,000 হেক্টর জমিতে যদি আমরা আবার বৃদ্ধি করতে পারি, সেক্ষেত্রে 12,000 হেক্টর জমিতে আমরা যদি 11.77 টন, যেটা আমরা ফলনের কথা বললাম, এভাবে ফলন ফলাতে পারলে 1,41,000 মেট্রিক টন ফলন বাড়বে। সেক্ষেত্রে আমরা দেখতেছি যে আমাদের প্রায় 4.4 লক্ষ মেট্রিক টন ফলন বৃদ্ধি করতে পারবো এরিয়া বৃদ্ধি করে, এবং একর হেক্টর প্রতি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে। আমাদের আরেকটি চিন্তা আছে, সেটা হলো আমাদের, আপনারা জানেন পেঁয়াজ একটি পচনশীল, এটি সংরক্ষণ করার জন্য হিমাগার নেই, কৃষকরা তাদের বাড়িতে এটি সংরক্ষণ করে, এবং যেহেতু এই সংরক্ষণের যে নিয়ম, সেই নিয়ম মতো অনেক সময় সংরক্ষণ করা যায় না। পেঁয়াজের যে সংরক্ষণের স্তূপটা করে সেটা অনেক সময় 1 ফিট হলে সবচেয়ে ভালো, দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। কৃষকের জায়গা স্বল্পতার জন্য এবং অনেকটা অজ্ঞতার জন্য সেই স্তূপটা 1 ফিটের চেয়ে বেশি 20 ইঞ্চি, 22 ইঞ্চি, 24 ইঞ্চি পর্যন্ত পড়ে, যার ফলশ্রুতিতে জনাব আসাদুল্লাহ, আপনার কথা থেকে যেটি বুঝতে পারছি, এই মুহূর্তে আমাদের অভ্যন্তরীণ উৎপাদিত পেঁয়াজ যথেষ্ট পরিমাণ নেই, আমাদেরকে আমদানির উপর নির্ভর করতে হচ্ছে। আমাদের পরবর্তী একটু শেষ করে নিই বিষয়টি, যে আমাদের যদি আমরা সংরক্ষণ ক্যাপাসিটি বৃদ্ধির মাধ্যমে 1/4 যে আমাদের পেঁয়াজের অপচয় হওয়া নষ্ট হয়, সেটা যদি আমরা সংরক্ষণটার মাধ্যমে, উন্নত সংরক্ষণের মাধ্যমে সেভ করতে পারি, পাশাপাশি ভাবে আমাদের আরেকটি চেষ্টা আছে খামার পেঁয়াজ উৎপাদনের জন্য। খামারে যদি আমরা পেঁয়াজ উৎপন্ন করতে পারি, সেই পেঁয়াজটা কিন্তু এখন আমাদের আজকে মানে এই সময় কিন্তু উঠার কথা। আজকে অলরেডি মেহেরপুরে আমাদের মাননীয় কৃষিমন্ত্রী মহোদয় ঝুমে সম্পৃক্ত হয়েছিলেন, এবং মাননীয় আমাদের জনপ্রশাসন প্রতিমন্ত্রী সম্পৃক্ত হয়েছিলেন। আজকে খামার পেঁয়াজ মেহেরপুরে হারভেস্ট করছে। আমরা যদি এই পরিমাণটা বৃদ্ধি করতে পারি, আমার মনে হয় আমাদের আর এই যে ঘাটতি আছে, সেই ঘাটতি ভারত থেকে আনার প্রয়োজন হবে না। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা চেষ্টায় আছি আমরা সেলফ সাফিসিয়েন্ট হওয়ার জন্য পেঁয়াজের উৎপাদন। সেটি আমাদের সুদূর প্রসারী লক্ষ্য হওয়া উচিত, এবং এটা আপনি যেটা বলেছেন ঠিকই আছে, কিন্তু আমরা আলোচনাটাকে যদি পারি থেকে আসলে এখন করণীয় কি এবং কি করছি সেখানেই বেশি ফোকাস করতে চাইবো, এবং পরের অংশে সেখানে আমরা আসব। আমাদের এশার আজান সম্প্রচারের একটি বিরতিতে যেতে হচ্ছে, বিরতি থেকে ফিরে আমরা সরাসরি আবার বিটিভি সংলাপে যুক্ত হব। Allah
أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقام محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, আর তাকে অধিষ্ঠিত করো শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। এশার আজান সম্প্রচারের বিরতি শেষে আরও একবার স্বাগত জানাচ্ছি বিটিভি সংলাপে। আজকে আমরা কথা বলছি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, অস্থিতিশীলতা এবং প্রতিকার নিয়ে, এবং আমাদের সাথে অতিথিরা আছেন ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল হাসান। আপনার কাছে একটু জানতে চাইব, এরকম অবস্থায় টিসিবি আসলে কি ধরনের ভূমিকা পালন করছে বাজারকে স্থিতিশীল রাখার জন্য? ধন্যবাদ, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে ট্রেডিং সরকারের বাজার নিয়ন্ত্রণের মধ্যে একটি টুলস। বর্তমানে বাজারে যে সমস্ত দ্রব্যাদির দাম একটু বেশি, সেই দ্রব্যের মধ্যে বিশেষ করে পেঁয়াজ, পেঁয়াজের ব্যাপারটা আপনারা সবাই জানেন, অনেকক্ষণ আলোচনা হলো পেঁয়াজের নিয়ে। পেঁয়াজে আমাদের বাৎসরিক ঘাটতি রয়ে যায় প্রায় 7 থেকে 8 লক্ষ মেট্রিক টন। এটা বিদেশ থেকে নিয়ে আসা হয়, বিশেষ করে ভারত থেকেই আমদানি হয় বেশি। যখন ভারত হঠাৎ করে পেঁয়াজ বন্ধ করে দিল, তখন আমাদের এখানে মেইলিং ক্রাইসিসটা শুরু হয়। এই বছর আমরা পেঁয়াজের ব্যাপারে আগে থেকেই প্রিপেয়ার ছিলাম। গত বছরের অভিজ্ঞতা থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশক্রমে আমরা মনিটরিং করছিলাম যে বিশেষ করে সেপ্টেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত পেঁয়াজের লিন পিরিয়ড বিবেচনা করে আমরা সেপ্টেম্বর মাসেই, যখন কিনা ইন্ডিয়া থেকে পেঁয়াজের রপ্তানিটা ব্যান করলো, তার আগেই আমরা মার্কেটে পেঁয়াজ বিক্রি শুরু করি। কারণ কিছুটা পেঁয়াজের দাম বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে। পরবর্তীতে যখন পেঁয়াজের দাম বৃদ্ধি হলো, তখন আমরা আগেই এলসির মাধ্যমে বিদেশ থেকে পেঁয়াজ ইম্পোর্ট করি, থার্ড কান্ট্রি থেকে। সেই পেঁয়াজ অলরেডি বাংলাদেশে চলে এসছে, আপনারা এর সুফল অলরেডি পাওয়া শুরু করেছেন। এবছর পেঁয়াজের দাম কিন্তু একটু বেশি হলেও অতটা বেশি না, সবার নাগালের মধ্যেই আছে। তো এক্স্যাক্টলি টিসিবি এ ধরনের কাজই করে, যেখানে মার্কেট ইন্টারভেনশনের দরকার হয় সেখানে মার্কেটে ঘাটতিটা পূরণের চেষ্টা করে। অন্যান্য আইটেমের ক্ষেত্রেও সেম কিছু আইটেম, যেমন চিনি, তেল, ডাল। এটা পেঁয়াজের ক্ষেত্রে আপনারা খোলা বাজারে টিসিবি থেকে কত মূল্যে এখন পেঁয়াজ দিচ্ছেন বা বিক্রি করছেন? জি, এখন আমরা টিসিবি থেকে 30 টাকা কেজিতে খোলা বাজারে বিক্রয় করছি ট্রাক সেলের মাধ্যমে। আর আরেকটা নতুন ইনক্লুশন টিসিবির জন্য সেলের ব্যাপারে, সেটা হলো ই কমার্সের মাধ্যমে আমরা অনলাইনে পেঁয়াজ বিক্রি করছি। সেটি আমরা 36 টাকা পার কেজি হিসাবে বিক্রয় করছি। এবং এগুলো আমদানিকৃত পেঁয়াজ, তাই কি?
এখন সব পেঁয়াজই আমদানিকৃত। আমাদের সেপ্টেম্বরের শুরুতে আমরা কিছু লোকালি অ্যারেঞ্জ করেছিলাম, কিন্তু এখন আমাদের সব পেঁয়াজই আমদানিকৃত পেঁয়াজ। আমরা নিজেরা কিছু কিনেছি, কিছু অন্যান্য কোম্পানির মাধ্যমে ক্রয় করেছি, এভাবে আর কি বাজারকে স্টেবল রাখছে। টিসিবির এই উদ্যোগগুলোর ক্ষেত্রে সাধারণত আমরা দেখি দরিদ্র মানুষকে লক্ষ্য করে এই উদ্যোগগুলো নেওয়া হয়, কিন্তু আপনাদের অভিজ্ঞতা কি বলে যখন পেঁয়াজের দাম এরকম হয়ে যায়, হয়তো সবগুলো পণ্য টিসিবি দিচ্ছে না, যেমন এই মুহূর্তে কাঁচামরিচের মূল্য 250 টাকা কেজিতে চলে গেছে, তো সেই ক্ষেত্রে আসলে আপনারা যখন খোলা বাজারে এগুলো বিক্রি করতে যান, এটা কি শুধুমাত্র দরিদ্র লোকজন পায় সেটা কি আপনারা নিশ্চিত করেন, বা অপারেশনটা কিভাবে আপনারা করেন? আমরা মেইনলি চেষ্টা করি সাপ্লাই চেইন এটাকে ঠিক রাখা, বাজারে সাপ্লাইটা যাতে চালু থাকে সেটাকে ঠিক রাখা, এবং আমাদের নিম্ন আয়ের, বিশেষ করে স্বল্প আয়ের যারা আছে তারা যাতে এই এক্সট্রা খরচটা তাদের উপরে কষ্টকর না হয়, এই জন্য তাদেরকে টার্গেট করে আমরা ট্রাক সেল করি। এবার আমরা অন্যান্য যারা ট্রাক সেলের মাধ্যমে অনেকেই আইটেম ক্রয় খুব একটা স্বচ্ছন্দ ফিল করে না, তাদের জন্য আমরা অনলাইনের মাধ্যমে নিয়ে এসেছি। আর আপনি যেটা বললেন যে শুধু পেঁয়াজ, তা না, আমরা অন্যান্য আইটেম যেমন ডাল, তেল, চিনি, এগুলো আমরা মার্কেটে। তার মানে আপনাদের যে অনলাইন ইন্টারভেনশনটা যেটা নতুন আপনারা করেছেন, তাদের আসলে ডিফারেন্ট আপনার ভোক্তাকে আপনারা টার্গেট করছেন যাদের অনলাইন অ্যাক্সেস রয়েছে, এবং আমি যদি ইকোনমিক ক্লাসে বলিও একটু ভিন্ন ইকোনমিক ক্লাসকে আপনারা টার্গেট করার চেষ্টা করছেন। এক্স্যাক্টলি, যারা খোলা বাজারে বিশেষ করে ট্রাকে লাইন দিয়ে দিতে অস্বস্তি বোধ করেন তাদের জন্য। আমাদের একজন দর্শক আছেন, তার ফোনটা নিয়ে আবার আপনার কাছে ফিরছি। দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমি নাটোর থেকে রাসেল বলছি। জি, আপনার প্রশ্নটি। একটু আগে আপনার আসাদুল সাহেব একটা তথ্য দিলাম, আমি শুনলাম, আমি টিভি সেটের সামনে আছি, মানে পেঁয়াজ উৎপাদনে যে আপনাদের একটা ইয়ে দিল যে গত মৌসুমে আমাদের দেশে কত হাজার হেক্টর জন্য পেঁয়াজ উৎপন্ন মানে চাষ হয়েছে। জি, আমি নিজে একজন ক্ষুদ্র পেঁয়াজ চাষি, খুব অল্পই পেঁয়াজ উৎপন্ন করি, নিজে খাওয়ার জন্য যা লাগে তার থেকে একটু বেশি করি, বাজারে সামান্য বিক্রিও করি আমি। তো আমার এলাকায় আমি কোনোদিন দেখি নাই উপজেলা আপনার কৃষি অফিসার কিংবা উপসহকারী কৃষি অফিসার এসে আমাদের এলাকায় পেঁয়াজের মানে কি পরিমাণে পেঁয়াজ মানে কৃষক মানে চাষ করছে সেটা দেখছে। কোথা থেকে তথ্য পেল যে আমরা এত হাজার হেক্টর আপনার পেঁয়াজ উৎপন্ন করেছি, মানে চাষ করেছি? নিশ্চয়ই আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। তথ্যের উৎস জানতে চাইছেন, এই হিসাবের উৎসটা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। নিশ্চয়ই আমরা যখন ফিরবো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে এটা নিয়ে জানতে চাইবো। আমরা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল হাসানের কাছে একটু সম্পূরক প্রশ্ন নিয়ে আসতে চাই। সামনের দিনগুলো থেকে আপনাদের এই যে পণ্যগুলো টিসিবি এই মুহূর্তে সরবরাহ করছে, এর বাইরে এটিকে সম্প্রসারিত করার পরিকল্পনা আছে কিনা? জি, আপনারা জানেন যে কোভিড-19 উপলক্ষে স্বল্প আয়ের লোক যারা, তাদের ইনকাম সোর্স কিছুটা ব্যাহত হচ্ছে। এই কারণে আমরা এই বছর মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সারা বছরই টিসিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছি, যেটা আগে হতো না। আগে শুধুমাত্র রমজানকে সামনে রেখে টিসিবির কার্যক্রম চালু থাকতো। তো এরকম কন্টিনিউ আমাদের করবে যতদিন পর্যন্ত এই ধরনের সমস্যা থাকবে, প্যান্ডেমিক সিচুয়েশন থাকবে। এছাড়া সামনে রমজানের উপলক্ষে, রমজানের সময় সবসময় দেখা যায় যে একটা প্রবণতা মূল্যবৃদ্ধি, সেটা নিয়ন্ত্রণের জন্য আমরা মাঠে থাকবো। আর পেঁয়াজের যতদিন থাকবে পেঁয়াজ নিয়েও আমরা মাঠে থাকবো। জি, অনেক ধন্যবাদ। থাকুন আমাদের সাথে। বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের সভাপতি জনাব আলতাফ হোসেনের কাছে একটু আসতে চাই। আপনাদের একেবারে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা, আপনারা ভোক্তাদের সাথে কাজ করছেন, উৎপাদকের সাথেও কথা বলছেন, ব্যবসায়ীদের সাথে আছেন এবং সরকারের সাথে তো কথা বলছেনই। সার্বিক পরিস্থিতিটা আসলে এই স্থিতিশীল হতে কতদিন সময় লাগবে বা আদৌ হবে কিনা, আপনাদের অভিজ্ঞতা কি বলে? আমি শুরুতেই বলছি যে দেখুন, কোভিড-19 কারণে আমাদের দেশের সব গবেষণা প্রতিষ্ঠান বলছে যে আমাদের 1 কোটির বেশি মানুষ দরিদ্র সীমার নিচে চলে যাবে। ফলে তাদের কেউ কেউ কর্ম হারিয়েছেন, ফলে তাদের যে ক্রয় ক্ষমতা, সক্ষমতাটা কমে গেছে। ফলে এমন পরিস্থিতিতে ব্যবসায়ীরা কারসাজি করে যে নিত্যপণ্যের মূল্য আকাশ ছোঁয়া করে দিল। সেটা তো মানে বারবার আপনি দেখবেন যে আলুর দাম সরকার 2 দফায় বেঁধে দিল। সেই নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিছু ব্যবসায়ী আলুর দাম বাড়িয়ে বিক্রি করছেন। তা আমরা দেখব যে এই টিসিবির কথা বললেন,
টিসিবিকে তো আমরা বলি যে ঢাল নাই তলোয়ার নাই, কারণ তারা যখন সিদ্ধান্ত নিতে চান তখন তারা সাথে সাথে পারেন না, তাদেরকে অনেক অনুমোদন নিতে হয়, অনেক সময় টাকার সংকট থাকে। এসব কারণে টিসিবি সময় মতো বাজারে তার প্রভাব বিস্তার করতে পারে না। আরেকটা আমরা বলি, যখন সরকারের উচ্চ পর্যায়ে ব্যবসায়ীরা ভর করেন তখন আমরা এই নিত্যপণ্যের বাজারগুলা সহ অনেক ক্ষেত্রে আমরা এলোমেলো হজবরল দেখি। আপনি জানবেন যে এই প্রথম কি আসলো আমাদের উপরে, পেঁয়াজের মূল্য। অথচ আজকে আপনি বাজারে গেলে এমন কোনো বাজার পাবেন না যেখানে পেঁয়াজের কোনো সংকট দেখা যাবে, পর্যাপ্ত সরবরাহ। তারপরে আলু নিয়ে খেলা হলো। জি, জনাব আলতাফ হোসেন। তারপরে যে কাঁচামরিচ, মানে আমরা বলবো যে সরকারের মনিটরিং না থাকার কারণে ব্যবসায়ীরা কিভাবে বিজ্ঞানগুলি দেখালো যে এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। টিসিবি, সরকারের নানান সরকারের অন্যান্য অনেক সংস্থা আছে, গোয়েন্দা সংস্থা আছে, তারা তো জানেন যে পেঁয়াজ আমদানি। আমাদের সাথে একজন দর্শক আছেন এই মুহূর্তে ফোনে, আমরা জনাব আলতাফ হোসেন, আমরা একজন দর্শকের ফোন নিয়ে আপনার কাছে ফিরছি। দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমার নাম হচ্ছে লাবণী আক্তার, আমি রংপুর বলছিলাম। প্রশ্নটি করুন আপনার। আমার প্রশ্নটি যে আপনারা তো দাম বাজার মূল্য নির্ধারণ কমানোর জন্য এত প্রচার প্রচারণা করতেছেন, তো আমাদের এটা জানতে চাচ্ছিলাম যে আপনারা যদি প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা থানা ভিত্তিক প্রত্যেকটা বাজারে একটা করে দ্রব্যমূল্যের চার্ট দিতেন, সেখানে মনিটরিং করার জন্য সরকারের ব্যবস্থা নিত, তো সেক্ষেত্রে মনে হয় যে আমাদের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি নিম্নগতি এটা একটু স্থিতিশীল থাকতো। জি, আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। কোনো প্রশ্ন আছে আমাদের অতিথিদের কাছে? কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, এই বিষয়ে আমার প্রশ্নটা ওনাদের কাছে যে ওনারা এই বিষয়ে কি কোনো পদক্ষেপ নিতে যাচ্ছেন? জি, অনেক ধন্যবাদ, বুঝতে পেরেছি। জনাব আলতাফ হোসেন, আপনি বলছিলেন। জি, আমি যেটা বলছিলাম যে টিসিবি আছে, সরকারের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আছে, কৃষি বিপণন অধিদপ্তর আছে, এছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে, তারা বাজার মনিটরের জন্য চেষ্টা করছেন, কিন্তু আসলে কোনো কিছুতেই বাগে আসছে না। এই যে দ্রব্যমূল্যের বাজারে যে পাগলা ঘোরাকে কেউ। আপনার আলোচনায় প্রধানত আমি যেটা বুঝতে পারছি সেটি হচ্ছে আপনি বলছেন যে এখানে এক ধরনের কারসাজি হচ্ছে এবং এটা ব্যবসায়ীদের দ্বারা, সেটিকে কি আপনি প্রধান কারণ বলছেন? এটা তো অবশ্যই। আরেকটা হচ্ছে সরকারের এখানে ব্যর্থতা আছে, কারণ সরকার মনিটরিংটা জোরদার করতে পারেনি। আপনি দেখবেন যে টেলিভিশনে এই নিয়ন্ত্রণকারীরা তারা কথা বলেন, কিন্তু মাঠে কোনো বাজারে তাদেরকে দেখা যায় না। মানে তারা কিন্তু বড় ভাবে খুচরা ব্যবসায়ীদেরকে দুই একজনকে জরিমানা করা হলো, যারা আমদানিকারক বড় ব্যবসায়ী, তারা কিন্তু দোয়ার বাইরে রয়ে যাচ্ছেন। আপনি এটা জানেন যে আমি পেঁয়াজের কথা বলি বা অন্য নিত্যপণ্যের কথা বলি, আমাদের বাণিজ্য মন্ত্রী নিজে একজন ব্যবসায়ী, তিনি জানেন যে কারা কারা পেঁয়াজ আমদানি করে, কারা রসুন আমদানি করে, কারা আলু আমদানি করে। তো জানার পরে কে কত দামে আনছেন সেটাও জানা সম্ভব সরকারের পক্ষে। তাহলে সেটাই বাংলাদেশের বাজারে সব খরচ বাদ দিয়ে কতটুকু মুনাফা নিলে তারা লাভবান হবে। তাহলে কেন প্রতিটা দ্রব্যমূল্যের আপনার মূল্য নির্ধারণ করে সাইনবোর্ড দেওয়া হচ্ছে না কেন? জি, নিশ্চয়ই এই প্রশ্নগুলো নিয়ে আমরা একটু জনাব মাহমুদুজ্জামান চৌধুরীর কাছে একটু শুনতে চাই। অনেকগুলো প্রশ্ন আপনার জন্য জমা হয়েছে। একটি হচ্ছে যে দ্রব্যমূল্যের চার্ট, যিনি টেলিফোন করেছিলেন আমাদের দর্শক, যে প্রতিটি বাজারে কেন দ্রব্যমূল্যের চার্ট আসলে দেয়া সম্ভব হচ্ছে না, এবং পাশাপাশি মূল্য নির্ধারণের যে কথাটি জনাব আলতাফ হোসেন বলছিলেন যে সরকারের কাছে তো এই তথ্য উপাত্ত আছেই, যে আমদানি মূল্য কত, অন্যান্য ব্যয় কত, তার সাথে ব্যবসায়ীদের মুনাফা মার্জিন যোগ করে কেন সকল পণ্যগুলোকে নির্ধারিত জায়গায় এবং মনিটরিংটা কেন বিস্তৃত করা যাচ্ছে না, অনেকগুলো প্রশ্ন যেগুলো আসলে সরকারেরই দায়িত্ব। জনাব মাহমুদুজ্জামান চৌধুরী। জি, আমি এই বিষয়ে যেটা বলতে চাই যে আমি এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলছি ফেঞ্চুগঞ্জ বাজারের পাশে আমার বাড়ি। জি, আমি যদি আমাদের এই ফেঞ্চুগঞ্জ বা সিলেটের কথাগুলো আমরা যদি বলি, যে চার্টের কথা আপনারা বলছেন, সেই চার্ট কি আদৌ কি সম্ভব করা, যে চার্ট করে দেওয়া যে আলু কত বিক্রি হবে, পেঁয়াজ কত বিক্রি হবে, কারণ সকালে এক দাম, বিকালে এক দাম, মজুদকারী যারা আছে তারা তো সেটাকে স্টক
করে রেখেছে স্টকিস্ট, তারা তারা তাদের সুবিধা মতো বাজারে তারা ছাড়বে। সেই ক্ষেত্রে আমি ফিজিক্যালি গিয়ে দেখেছি, কাউরান বাজারে গিয়েছি, সেইখানে আমি গিয়ে দেখেছি তারা হঠাৎ করে আপনি গেলেন, গিয়ে সবকিছু দেখা যায় কিন্তু পরবর্তীতে নাই, এরা কারা। তো সেই ক্ষেত্রে বিভিন্ন ইস্যুতে এখানে চলে আসছে যে এইটা যে বাজার নিয়ন্ত্রণ চার্ট দিয়ে হবে না, আমার হিসাবে চার্ট দিয়ে হবে ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে চার্ট দিয়ে হবে, কারণ তারা জানে যে তারা স্টক করে রেখেছে সেই মাল তার কত বিক্রি করতে হবে। কিন্তু আমি দিনমজুর মানুষ, আমি খেটে খাওয়া মানুষ, আমি একজন কৃষক, আমি জানি আমার যে এই পণ্যটা আজকে বাজারে নিলে আমি সর্বোচ্চ কত বিক্রি করতে পারবো, বাজারের মূল্য কত। কিন্তু সেখানে তো আমি চার্ট দিয়ে পারবো না, কারণ যে ওই যে বাড়ি বাড়ি গিয়ে পেঁপে, পেঁয়াজ না পেঁপে টেপে যত কিছু তারা কিনে, এই কিনে নিয়ে তারা 1 টাকা 2 টাকা 5 টাকা লাভ করতে পারে। সেখানে গিয়ে যদি আপনি বাজারের মধ্যে একটা চার্ট লাগিয়ে দেন, এটা ডিপার্টমেন্টাল স্টোরের মতো একটা চার্ট লাগিয়ে দেন, এটা কি আদৌ সম্ভব আমাদের দেশে? আপনি যেটা বলছিলেন তাহলে কিভাবে সম্ভব, আসলে ভোক্তা কি করে জানবে, মানে সেই জায়গায় সম্ভব পদ্ধতিটা কি হতে পারে আপনার? আমি বলছি একটু এই বিষয়ে বলছি। যদি হাটে বাজারে যান, ডিপার্টমেন্টাল স্টোর ছাড়া, ঢাকার ডিপার্টমেন্টাল স্টোর, সিলেট সব জায়গায় যদি হাটে বাজারে যান, তাহলে আজকে বাজার মূল্য কি, আজকে বাজারে কি হচ্ছে, আপনি যেভাবে স্টক এক্সচেঞ্জে গিয়ে আজকের রেট একটা মানুষকে অ্যাওয়ারনেস প্রোগ্রামের আন্ডারে নিতে হবে। মনে রাখবেন, যতটা গ্রামের বাজার আছে ততটা মানুষ এই যে জাম্বুরা থেকে শুরু করে, লেবু থেকে শুরু করে, তারা নিয়ে যায় একটা টুকরিতে নিয়ে যায়, সেই টুকরিতে নিয়ে সেখানে যা পাইলো সেটাই বিক্রি করে আসে। সেখানে আপনি এই চার্টের আন্ডারে গিয়ে সে কিভাবে কি করবে, এটা আমি বুঝি না, আমি জীবনেও কখনো বুঝি না। না, এখানে প্রধানত যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে নিত্যপণ্য যেগুলো, যেই আপনি যে জাম্বুরার কথা বললেন বা লেবু, সেই ক্ষেত্রে নয়। যেমন আমরা যেগুলো নিয়ে কথা বলছি, আলুর মূল্য কি হবে সরকার নির্ধারণ করে দিয়েছে যে এর খুচরা মূল্য কি হবে, পেঁয়াজের আমদানি মূল্য কত, পেঁয়াজের খুচরা মূল্য কত হবে, সেরকম তেলের মূল্য কত হবে, চালের মূল্য কত হবে। সেই সব ক্ষেত্রে যেগুলো আসলে প্রতিদিনই প্রতিটি পরিবারে লাগছে, সেখানে কিছু করা যায় কিনা সেটি নিয়ে কথা হচ্ছিল। সেখানে করা যায়, যেটা করা যাবে এটা হলো আমার দৃষ্টিতে যে প্রত্যেকটা বাজারে আপনি দেখবেন খোঁজখবর নিয়ে বিশাল বড় আড়তদার আছে, স্টকিস্ট আছে, সে স্টক করে সে নিয়ন্ত্রণ করে দেয়। সেই জায়গায় কিন্তু আমাদের আঘাত আনতে হবে। সেই জায়গায় কিন্তু আমরা প্রশাসনের পক্ষ থেকে, আমরা তো আর মানে নির্বাচিত প্রতিনিধি, আমরা কিন্তু মাঠে গিয়ে এগুলো কন্ট্রোলিং এ যেতে পারবো না। আমরা প্রশাসনকে বলতে পারি যে প্রশাসক যারা আছেন, ইউএনও যারা আছেন, এসিলেন্ট যারা আছেন, ম্যাজিস্ট্রেট যারা আছেন, যে আপনারা রেগুলার ভিত্তিতে করেন। যেমন ফর এক্সাম্পল আমাদের এই সমস্ত বিষয় নিয়ে প্রত্যেকটা জেলা আইন শৃঙ্খলা মিটিং আমি যাই, রেগুলার আইন শৃঙ্খলা মিটিং এ আলাপ হয়, নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ে আলাপ হয়, সবকিছু নিয়ে আলাপ হয়। কিন্তু কার্যক্ষেত্রে আসলে কি আদৌ কি সম্ভব? যে মাফিয়া চক্র এই পেঁয়াজকে কন্ট্রোল করলো, যে মাফিয়া চক্র আলুকে কন্ট্রোল করলো, যে মাফিয়া চক্র এই সমস্ত নিত্য প্রয়োজনীয় এই যে ছোলা কন্ট্রোল করবে, এই রমজান মাসে আসার পরে যে তারা কন্ট্রোল করবে, এদেরকে কিভাবে ধরা যায় সেটা কিন্তু সরকার গবেষণা করে ব্যয় করতে হবে, যে এদেরকে কিভাবে আমরা নিয়ন্ত্রণে আনতে পারি। এখানে একজন বক্তা বলেছেন যে বড় বড় ব্যবসায়ীরা, আমাদের মন্ত্রী মহোদয় যিনি আছেন তিনি একজন ব্যবসায়ী, একজন বলেছেন আপনিও তো ব্যবসায়ী, কিন্তু তিনি তো এই লাইনের ব্যবসায়ী না, তিনি মন্ত্রী, তিনি কমার্স মিনিস্টার। কিন্তু অনেক অনেক জিনিস আছে যেগুলো আমরা লুপহোলস আমাদের মধ্যে রয়েছে, এইগুলো নিয়ে আমি মনে করি সেটা হলো যে আলাদা একটা মনিটরিং সেল শুধু নয়, নিয়ন্ত্রণ সেল শুধু নয়, এটা ডিটেকশন একটা সেল করতে হবে। যারা এই কাজগুলোতে লিপ্ত আছে তাদেরকে ধরতে হবে। তার মানে আপনি বলছেন পৃথক একটি কাঠামোর ভেতর দিয়ে তাদের চিহ্নিত করে এবং সেই ক্ষমতা তাদেরকে দিতে হবে, যাতে করে সেখানে তারা এই মজুদদার বা অন্যান্য যে কুচক্রগুলো করছে সেখানে আঘাত হানতে পারে। থাকুন আপনি আমাদের সাথে। আমরা মোহাম্মদ আসাদুল্লাহ, মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আপনার কাছে আসতে চাই। একটি প্রশ্ন ছিল, সেই প্রশ্ন দিয়ে শুরু করতে চাই যে আপনারা যে তথ্য উপাত্তগুলো বলেন, এত হেক্টর জমিতে এত পরিমাণ উৎপাদন হয়েছে, একজন পেঁয়াজ উৎপাদক সরাসরি জানিয়েছেন যে তার ওখানে কখনো কেউ গিয়ে যায়নি। আমি প্রথমে একটু জানতে চাই যে এটার গ্রামারটা কি, এটার ব্যাকরণটা কি, এই হিসাবপত্র কিভাবে করা হয় এবং এই হিসাবের সাথে বাজারের চাহিদার হিসাব, মানে আপনারা কিভাবে হিসাবটা করেন? জি, আমাদের সাথে একজন দর্শক আছেন। আরেকটি প্রশ্ন নিয়ে আমরা একসাথে এই দুটো প্রশ্ন নিব, তারপরে আপনার কাছে ফিরছি। জনাব মোহাম্মদ আসাদুল্লাহ, দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আশরাফ উকিয়া কক্সবাজার থেকে বলছিলাম। জি,
আমার প্রশ্নটা হলো যে মানে দুইটা পার্ট, এটার একটা হলো যে আমার কাছে মনে হচ্ছে যে বাজারে এখনো জোরদার কোনো প্রভাব না পড়ার ফলে যে খাদ্য বাণিজ্য এবং কৃষি মন্ত্রণালয়ের আরো অধিকতর সমন্বয়ের অভাব আছে কিনা, এটা আমার ব্যক্তিগত একটা প্রশ্ন। আর একটা হচ্ছে যে এই যে 2 দফা আলুর দাম সমন্বয় করার পরেও আমি আজকে কোর্ট বাজার কি আমাদের স্থানীয় বাজারে আজকেও আমাকে আলু কিনতে হলো 50 টাকা, তাহলে এটা এক ধরনের প্রহসন নয় কি? আচ্ছা, জি, অনেক ধন্যবাদ আপনাকে। জনাব মোহাম্মদ আসাদুল্লাহ, যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে আপনারা কিভাবে তথ্য সংগ্রহ করেন। আপনি জানেন যে আমাদের প্রতিটি ইউনিয়নে 3 জন করে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে। এই উপসহকারী কৃষি কর্মকর্তা তার যে ব্লক আমরা বলে থাকি, একটি ইউনিয়নের 3টি ব্লক, সেই ব্লকে যে পরিমাণ জমিতে যে ফসল হয় সেটার রিপোর্ট তারা দিয়ে থাকেন এবং এই বিশাল বাহিনীর মাধ্যমে আমরা আমাদের রিপোর্টগুলি পেয়ে থাকি, যার ফলশ্রুতিতে আমরা সেটাই কনসলিডেট করে জাতীয়ভাবে আমরা সেটি দেখিয়ে থাকি। এবং এই যে কৃষক বলেছেন তার কাছে কোনো পরামর্শ যায়নি। আমাদের আপনি জেলে জানেন যে 25 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ উৎপন্ন হচ্ছে, যেটা আমাদের এই উৎপন্ন 5-7 বছর আগেও 20 লক্ষ মেট্রিক টনের নিচে ছিল। দিন দিন আমাদের উৎপাদনের বিশেষ করে পেঁয়াজের দাম যেহেতু বৃদ্ধি পাচ্ছে, কৃষকরা কিন্তু আগ্রহী হচ্ছে। ইতিমধ্যে এবছর প্রায় 7,000 হেক্টর জমি পেঁয়াজ, যেটা আমরা মুড়ি পেঁয়াজ বলি, কন্দ পেঁয়াজ, সেই পেঁয়াজ কিন্তু অলরেডি রোপণ করা হয়েছে এবং আশা করি এবছর পেঁয়াজের উৎপাদন বাড়বে। কৃষক যদি তার পণ্যের ন্যায্য মূল্যটা পায়, আমাদের 1 কেজি পেঁয়াজ উৎপন্ন করতে প্রায় 20 টাকার মতো খরচ হয়ে যায়। কৃষক যদি সেই ন্যায্য মূল্য নিশ্চিত পাওয়ার একটাই থাকে, তাহলে অবশ্যই এই উৎপাদন বৃদ্ধি হবে, এরিয়াও বৃদ্ধি হবে। কারণ পেঁয়াজ এখন একটি লাভজনক ফসল আমরা মনে করি, কারণ 1 হেক্টর জমিতে 10 টন যদি পেঁয়াজ হয়, সেটা আমরা যদি 40 টাকা করে বিক্রি করতে পারি, তাহলে 4 লক্ষ টাকার মতো ইনকাম হবে। আমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছি। আলু প্রসঙ্গে একটু আপনার কাছে জানতে চাই, আমাদের দেশে এই মুহূর্তে আলু পর্যাপ্ত আছে কিনা? আলু তো আমরা নিজেরাই উৎপাদন করি এবং উদ্বৃত্ত থাকে, হিসাব তাই বলে। আলু আসলে আমি মনে করি আজকে একটি মিটিং ছিল বাণিজ্য মন্ত্রণালয়ে, মাননীয় বাণিজ্য মন্ত্রী, মাননীয় কৃষি মন্ত্রী মহোদয় উপস্থিত ছিলেন, সেখানে আমিও ছিলাম। আলু আমাদের দেশের সমস্যা না, এবছর সমস্যা হয়েছে, এটা সত্যি। এই বিশেষ করে করোনা পিরিয়ডে বিভিন্ন এনজিও আমাদের রিলিফের মধ্যে আলুকে সম্পৃক্ত করেছে। তারপর এমনি বাজারে অন্য সবজিও যখন উৎপাদন কমে বা আবহাওয়া আমাদের বই ছিল, সবজি এই সময়ে শীতকালীন সবজি কিন্তু আগাম অনেক বাজারে আসতো, কিন্তু প্রায় এই কয়েকদিন আগের বৃষ্টি, এর আগেও নিয়মিত বৃষ্টি হয়েছে অক্টোবর মাস এবং সেপ্টেম্বর মাসে, যার ফলে আমাদের শীতকালীন আগাম সবজিটা ঠিক মতো বাজারে আসেনি। আলুর উপর চাপ একটু বেশি পড়েছে। আমাদের আলুতে আমরা মনে করি কোনো সমস্যা না। এই বছর সাময়িক যে সমস্যাটা হয়েছে এটা সত্যি আমাদের মনে হয় মাননীয় সমস্যাটা কোথায়? যদি পর্যাপ্ত আলু থাকে, চাপ যদি বাড়ে তাড়াতাড়ি শেষ হবে পরের আলু আসার আগে, বাজার বেড়ে যাওয়ার কারণটা কি? সেটা তো আমাদের বাজার, এটাও কিছুটা ব্যবসায়ীদের কাজটা যেটা উল্লেখ করা হয়েছে, আমার মনে হয় এখানে এই জিনিসটি আছে। আজকেও মাননীয় বাণিজ্য মন্ত্রী মহোদয় বলেছেন আলুর দাম বৃদ্ধি পাওয়ার কথা না, কারণ আলু পর্যাপ্ত মজুদ আছে এখন। এবং আমরা চেষ্টা করতেছি আগাম আলু হয়তো আর 10-12 দিনের মধ্যে বাজারে আসবে। বিশেষ করে যেটা নীলফামারী, নর্থ বেঙ্গলের কিছু কিছু জেলায় আগাম আলু উৎপন্ন হয়ে থাকে, 10-12 দিনের মধ্যে আসবে। আসার ফলে আলুর বাজারটা ঠিক হয়ে যাবে। পেঁয়াজে আমাদের কিছু ক্রাইসিস আছে, সেটা সত্য। পেঁয়াজের বেলায় আমরা পরিকল্পনা নিচ্ছি এবং আশা করি আমরা সফল হতে পারব। আপনাকে এই প্রশ্নটা করা নিশ্চয়ই যৌক্তিক হবে যে কাঁচামরিচের মতো প্রয়োজনীয় জিনিস কিভাবে 250 টাকা হয়ে যায়? আসলে কাঁচামরিচ কি আমরা অভ্যন্তরীণ উৎপাদন করি নাকি পুরোটাই আমদানি নির্ভর? কাঁচামরিচ আমাদের দেশে উৎপন্ন হয়। এবছরের আপনি নিশ্চয়ই জানেন যে সেপ্টেম্বর মাস এবং অক্টোবর মাস 2টি মাসেই বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার ফলে আমাদের কিন্তু এই রবি ফসলগুলি আবাদ আমাদের ঠিক মতো আমরা টাইমলি করতে পারিনি। এখন এই আজকেও ঢাকা শহরে বৃষ্টি, আমি খোঁজ নিচ্ছি, বিভিন্ন জায়গাতে বৃষ্টি হয়েছে। খুলনা এলাকায় একটি সতর্ক সংকেত আছে বৃষ্টি হবে। তো আমাদের কাঁচামরিচের মূল্য এই ধরনের বৈরী আবহাওয়ার ফলে একটু বেড়ে যায়, এটা সত্য। এবছর বেশি বৃদ্ধি পেয়েছে। তো তারপরেও কিন্তু এক সময় আমাদের দেশে মাত্র 1-2 মাস কাঁচামরিচ খাওয়া হতো, এখন কিন্তু সারা বছরই কাঁচামরিচ খাওয়া হচ্ছে। যার ফলে এই অফ সিজনে এখন এই বৈরী আবহাওয়ার কারণে হয়তো আমাদের বাজারে সরবরাহ কম উৎপন্ন। আমরা আশা করি 10-12 দিনের মধ্যেই আমাদের বাজারে কাঁচামরিচ আসবে এবং দাম সহনশীল মাত্রায়। আপনি থাকুন, আমাদের একজন দর্শক যুক্ত হয়েছেন, প্রশ্ন করতে চান। দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমি শুকুর জগন্নাথপুর সুনামগঞ্জ থেকে বলছি। জি,
আমি দেখলাম 1981-এ সিঙ্গাপুরে দ্রব্যমূল্য বাড়লে ওরা 1 মাস আগে জানাই দেয় মার্কেটে, পেপার পত্রিকায়, যে ওই জিনিসটার দাম বাড়বে। তো ওখানে তো একদিন আগে 1 পয়সা দাম বাড়ে না, কেউ মজুত করে না। তো আমরা তো অনেক জিনিস ওদের ফলো করি, সিঙ্গাপুরের উন্নয়ন পরিকল্পনা, ব্যবসা বাণিজ্য। তো আমরা ওইখানে তো মন্ত্রী মহোদয় ওরা তো ওইখানে যায় দেখে, ওই জিনিসটা ফলো করি না কেন, যে ওইখানে কেন বাড়ে না, একদিন আগে 1 পয়সা বাড়ে না। আচ্ছা, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। যেসব দেশ ভালোভাবে এটিকে নিয়ন্ত্রণ করতে পারছে তাদের মডেলকে কেন আমরা ফলো করি না, নিশ্চয়ই এটি নিয়ে আমরা জিজ্ঞেস করব। আমাদের সাথে আছেন টিসিবি চেয়ারম্যান। আমি একটু যারা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল হাসানের কাছে আসতে চাই, যে টিসিবি সম্পর্কিত একটু জানতে চাই, যে সুদূর প্রসারী আপনি যেটি বলছেন যে টিসিবিকে তো আমরা আসলে যেভাবে দেখি যে সংকটকালীন সময়টাতে বাজারে একটু স্বস্তি দেওয়ার চিন্তা করছেন, এবং কোভিডের সময়টাতে আপনি বলেছেন যে এটা রাউন্ড দ্য ইয়ার এখন অপারেট করছে এই জায়গায়। এটি সম্প্রসারিত করার বা সাময়িকভাবে না, কোভিডকালীন না, সব সময়টাতেই বাজারে একটি প্যারালাল স্বস্তির উইং হিসেবে এটিকে চালু রাখার এই ধরনের কোনো পরিকল্পনা রয়েছে কিনা? পাশাপাশি হচ্ছে আপনাদের কাছে কি তথ্য উপাত্ত থাকে কিনা কোন ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোর সংকট কিংবা ঊর্ধ্বগতি হতে পারে, যাতে করে আপনারা আগাম ব্যবস্থা নিতে পারেন? জি, আমি প্রশ্নের প্রথম অংশে আসছি। অ্যাকচুয়ালি টিসিবি আপনি যেটা বললেন যে ভবিষ্যতে আমাদের পরিকল্পনা টিসিবিকে আরো ব্যাপকভাবে বাড়ানো, কারণ অলরেডি টিসিবি একটা স্ট্যান্ডার্ডে চলে এসেছে। আপনি যদি লক্ষ্য করে থাকেন যে গত 2 বছরের মধ্যে টিসিবির অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে, এবং সাধারণ জনগণের একটা টিসিবির কাছে মানে চাহিদা বেড়ে গেছে, সবাই টিসিবিকে চায়। এই সমস্ত জিনিস মাথায় রেখে টিসিবির যেহেতু একটা ভূমিকা চলে আসছে বাজার নিয়ন্ত্রণে, বা এই দ্রব্যমূল্য যখন বেশি থাকে সেই সময় বাজারে একটু স্বস্তি ফিরিয়ে আনার জন্য, তো টিসিবিকে ব্যাপকভাবে বাড়ানোর একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে। টিসিবিকে স্ট্রেনথেনিং এর কাজ আমরা অলরেডি হাতে নিয়েছি। আমরা, আপনারা হয়তো জেনে থাকবেন যে ইতিপূর্বে টিসিবি স্ট্রেংথ কিন্তু অনেক বেশি ছিল। যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে টিসিবি প্রতিষ্ঠা করেন, তখন টিসিবির স্ট্রেংথ ছিল 1400-র মতো। পরে এটা কমাতে কমাতে একসময় 200-তে চলে আসে। বর্তমান সরকার এটিকে আবার 275-এ উন্নীত করেছে, এবং ভবিষ্যতে আরো এটা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। আমরা নিজেদের মজুদ ব্যবস্থা বাড়ানোর চেষ্টা চালাচ্ছি, আমরা নিজস্ব গোডাউন নির্মাণ করছি। এই সমস্ত সবকিছুর মাধ্যমে আমরা টিসিবিকে কিছুটা স্ট্রেনথেনিং এর পরিকল্পনা হাতে নিয়েছি। আমার বন্ধু সাংবাদিক আলতাফ হোসেন যেরকম বললেন যে ঢাল নাই তলোয়ার নাই টিসিবি, এরকম টিসিবি অ্যাকচুয়ালি হবে না। এবার হয়তো খেয়াল করে দেখতে পারেন যে আমাদের আলুর ক্রাইসিসে আমরা আমাদের মন্ত্রী মহোদয় ঘোষণা দেওয়ার 3 দিনের মধ্যে আমরা বাজারে সুলভ মূল্যে আলু নিয়ে এসেছি। তো টিসিবি আস্তে আস্তে মানুষকে স্বস্তি দিবে, এটা আশা করা যায় ইনশাআল্লাহ। আর পরের অংশটা কি ছিল প্রশ্নের? পরের অংশটা ছিল আপনি কভার করেছেন সেটি ইতিমধ্যে, যে আলোচনার ভেতর দিয়ে আপনি বলেছেন যে পরিকল্পনার জায়গাটিতে সামনের। এমনিতে এই মুহূর্তে টিসিবির কোনো চ্যালেঞ্জ আছে কিনা, আপনি দায়িত্ব পালন করতে গিয়ে কোনো বিশেষ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে কিনা? হ্যাঁ, বিশেষ চ্যালেঞ্জের মধ্যে নতুন নতুন সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে। যেমন আলুর সিচুয়েশনটা ছিল না, এবার অ্যাড হলো আলু। যদিও এটা বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো বিষয় নেই, কৃষি মন্ত্রণালয়ের আইটেম, তারপরেও আমরা আলুতে ইন্টারভেন করেছি মার্কেটে। এটা একটা চ্যালেঞ্জ ছিল, তবে এটা আমরা ভালোভাবে মার্কেটে আনতে পেরেছি। আর চ্যালেঞ্জের মধ্যে আমাদের ডিলার সংখ্যা অনেক বেশি, এখন আমরা ডিলার নিয়োগ করছি। আমরা ভালো ডিলার পাওয়া আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, কারণ ভালো ডিলাররা যদি ভালোভাবে পণ্যটি যদি সবার হাতে পৌঁছে দিতে পারে, সেটা আমাদের জন্য অবশ্যই একটা সাফল্য বয়ে আনবে। এই সবগুলোই এখন মোটামুটি কিছুটা কন্ট্রোলের মধ্যে আছে। অনেক ধন্যবাদ জনাব আরিফুল হাসান। আলতাফ হোসেন, আপনার কাছে দর্শকের প্রশ্নটি নিয়ে একটু আসতে চাই। তিনি বলছিলেন যে খাদ্য, বাণিজ্য এবং কৃষি মন্ত্রণালয়ের সমন্বয়টা খুব জরুরি। জনাব আলতাফ হোসেন কি বলবেন? জি, আমি বলছি যে আপনি জানেন যে আমাদের মানে খাদ্য উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ। এই চলতি বছরে আমরা 3,75,00,000 টন খাদ্যশস্য আমরা উৎপাদন করেছি। আমরা এখন রপ্তানিকারক, চাল রপ্তানিকারক দেশ।
এবং এই অলরেডি আমন ধান কাটা শুরু হয়েছে গতকাল থেকে সারা দেশে। তো চালের তো কোনো ঘাটতি নেই আমাদের, চাল তো আমাদের আমদানি করতে হয় না, তাহলে চালের দাম কেন এত বাড়লো? গোয়েন্দা সংস্থার তথ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে উত্তরাঞ্চলের 17টি বড় চাল কল মালিকরা এই সিন্ডিকেট করে চালের মূল্য এখনো বাড়িয়ে যাচ্ছেন। তো আমাদের খাদ্যমন্ত্রী উনি একজন চাল ব্যবসায়ী লোক, তো ওনার তো এটা জানার কথা। তারপরে যখন গণমাধ্যমে আসলো তারপরে তো এই রাঘব বোয়ালদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে আমরা শুনিনি। তো এই যে মানে এক ধরনের বৈষম্য, আপনারা যখন বলেন যে কৃষক যখন উৎপাদনের সময় সে তার উৎপাদন খরচের অর্ধেকও পায়নি, ন্যায্য মূল্য পায়নি, সে সবজি হোক ধান হোক সবকিছুতেই, কিন্তু এই উৎপাদকদের সাথে আর ভোক্তাদের সাথে একটা বড় ফারাক তৈরি করে রেখেছে আমাদের ব্যবসায়ী সিন্ডিকেট। তার মানে মধ্যস্বত্ব আপনি বলছেন যে জি, তারা যখন কৃষকের কাছে ধান নেই তখন ধানের দাম বাড়লো, যখন কৃষকরা 8 টাকা দরে আলু বিক্রি করলো তখন লোকসানে বিক্রি করলো, কিন্তু এখন তো কৃষকের কাছে আলু নাই, এখন দাম বাড়লো। যখন ব্যবসায়ীদের হাতে সবকিছু থাকে, মজুদ থাকে, তখন দাম বাড়ে। কৃষকের কাছে যখন থাকে তখন বলা হয় যে এটা তো প্রচলিত রীতি, যখন সরবরাহ বাড়বে দাম কমবে। তো এই নীতিতে আমরা যেভাবে চলে আসছি, আপনি জানেন যে শুধু গণমাধ্যমে আসছে যে পেঁয়াজ আলু এই দুইটা শুধু কারসাজির মাধ্যমে 2 মাসে মানুষের সাধারণ ভোক্তাদের পকেট থেকে 12,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটা সিন্ডিকেট। তো এইসব যে গণমাধ্যমে আসলো, নানান তথ্যপত্র যেভাবে আসলো, সেটা তো কোনোভাবেই মানে কোনো জি জনাব আলতাফ হোসেন, এই জায়গায় একদম কনক্রিট আপনার পরামর্শগুলো যদি আমরা অনুষ্ঠানের শেষ ভাগে আছি প্রত্যেক বক্তার কাছে একটু শুনতে চাইবো যে আপনার কি মনে হয় যে কি কি পদক্ষেপগুলো নিলে এটা প্রতিকার করা যাবে। একটি আপনি বলেছেন যে সিন্ডিকেট ভেঙে দেওয়া। আপনি জানেন যে আমাদের প্রতিবেশী দেশ ভারত, আপনার ওই থাইল্যান্ড, এরকম চীন, মালয়েশিয়া, সব দেশে একটা প্রাইস কমিশন আছে। সেই কমিশনটা হচ্ছে তারা মৌসুমের শুরুতে বলে দিবে এবার বেগুন করলে কৃষক সে 12 টাকা কেজিতে বিক্রি করতে পারবে, আলু করলে 10 টাকা বিক্রি করতে পারবে, অন্যান্য সবজি সবকিছুর দাম বলে দিবে। ধান করলে এবার ধানের মূল্য এত থাকবে, তখন কৃষক সিদ্ধান্ত নিতে পারে তার জায়গার যে কন্ডিশন অনুযায়ী যে আমরা এবার আলু করব, আলু করলে আমি এই দাম পাবো। তো সেইভাবে করা হয়। তো আমাদের দেশে বারবার অসংখ্যবার সব শ্রেণীর মানুষ, গবেষকরা বারবার বলে আসছে আমাদের একটা প্রাইস কমিশন গঠন খুবই জরুরি। আচ্ছা, কিন্তু সেটা আমরা বারবার দেখছি যে উদ্যোগ নেওয়ার পরে সেটা আর হচ্ছে না। তো এরকম নানান ক্ষেত্রে আমরা আসলে লাগামহীন যে বাজার, এই বাজারের উত্তাপ কমানোর জন্য এই গণমাধ্যমে আমি শুরুতেই বলছি আলোচনা দেখি, কিন্তু অন্য কোথাও এটার কার্যকারিতা কোনো বাজারে তার প্রভাব কোনো কিছু দেখা যায় না। দেশের একটা প্রচলিত সাধারণ মানুষ আমাদেরকে বললো যে আপনারা লেখেন, বলেন যে প্রধানমন্ত্রী কোনো ঘোষণা না দিলে এই দেশে কোনো কিছু হয় না, প্রধানমন্ত্রী আজকে ঘোষণা দিলেই কালকে বাজারে সবকিছুর দাম কমবে। তো এটা একটা মানুষের দাবি, মানুষের এটা ধরে নিয়েছে। আর সুনির্দিষ্ট কোনো পরামর্শ আছে কিনা? আপনি প্রাইস কমিশনের কথা বলেছেন, বাজারের ব্যবসায়ীদের নিয়ন্ত্রণের কথা বলেছেন, এর বাইরে কি কোনো সুনির্দিষ্ট পরামর্শ আছে কিনা? এই যে আমি বললাম যে যারা এই সিন্ডিকেট করছেন, কারসাজি করছেন, বড় ছোট খুচরা ব্যবসায়ীদেরকে 5,000 জরিমানা করে কোনো লাভ হবে না, রাঘব বোয়ালদেরকে ধরতে হবে। আমরা জানি আপনার সাথে একমত পোষণ করে ফেসবুকে আমাদেরকে দুর্নীতিবাজ যারা অনিয়ম করেছেন, প্রশাসন থেকে শুরু করে সর্বোচ্চ দলীয় পর্যায়ে কাউকে ছাড় দিচ্ছেন না, কিন্তু এই ব্যবসায়ীরা বারবার ছাড় পেয়ে যাচ্ছেন। ব্যবসায়ীদেরকে লাগাম টেনে না ধরলে। অনেক ধন্যবাদ জনাব আলতাফ হোসেন, আপনার বক্তব্য বুঝতে পেরেছি। আমাদেরকে ফেসবুকেও একজন দর্শক বলছেন, নাইম খান নূর, তিনি বলছেন যে বাজার মনিটরিং এবং জরিমানা বাড়াতে হবে, অর্থাৎ ব্যবসায়ীদের উপরে, আমি বলবো যে অসাধু ব্যবসায়ীদের উপরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। জনাব মোহাম্মদ আসাদুল্লাহর কাছে একটু আসতে চাই একটা প্রসঙ্গে, সেটি হচ্ছে যে এই অনেকেই এখানেও লিখেছেন এবং আলোচনায়ও এসেছে ফেসবুকে যে কোন সময়টাতে এমনও দিন গেছে যে দীপু দাস তুষার ফেসবুকে বলছেন যে 2, 3, 4 টাকা করে আলু বিক্রি হয়েছে কৃষক যখন উৎপন্ন করেছে। তো সেই সময়টাতে সেই কৃষক ন্যায্য মূল্য পাওয়া যেমন জরুরি, যাতে করে পরবর্তী মৌসুমে তিনি সেটা উৎপাদন করার জন্য আগ্রহটা থাকে, আবার পাশাপাশি সারা বছর যেন ওই পণ্যটি সকল ভোক্তারা পেতে পারেন, সেটিকে গুদামজাত করা, যথাযথভাবে সংরক্ষণ করা, এই পরিকল্পনা, এটা একটা পুরো বিষয়টা একটি পরিকল্পনার বিষয়। সেই ব্যাপারে আসলে আপনার অধিদপ্তর থেকে কোনো ধরনের পরিকল্পনা রয়েছে কিনা?
ধন্যবাদ। আমাদের আসলে অধিদপ্তরের আমাদের যে পরিকল্পনা আমরা করে থাকি সেটা হলো উৎপাদন বৃদ্ধি করা, উৎপাদন করার পরিকল্পনাটা আমাদের মেইন। সেটা গুদামজাত পরবর্তীতে বাজারজাত করা, এই জন্য আছে আরেকটি ডিপার্টমেন্ট, যেটা হলো মার্কেটিং, সেই ডিপার্টমেন্টে করে থাকে। আমরা এই বাজারজাত এই দিকে আমাদের না, যেহেতু কৃষি সম্পদ অধিদপ্তর এই পণ্যগুলি উৎপন্ন করার কাজে নিয়োজিত আছে এবং উৎপাদন বৃদ্ধির কাজে নিয়োজিত আছে, তাহলে কৃষকের পাশে দাঁড়ানোর জন্য আমরা এই সব বিষয়েও কাজ করে থাকি। আমাদের ঠিকই বলেছেন, গত বছরও কিন্তু এই সময় আলুর দাম খুবই কম ছিল, কিন্তু এবছর বিশেষ পরিস্থিতি আলুর দাম বৃদ্ধি পাওয়াতে আমরা মনে করি না এটা খুব একটা এবছর একটা বৃদ্ধি পেয়েছে হয়তো বা, কিন্তু আমাদের 30-35 মেট্রিক টন আলু কিন্তু সাপ্লাস। আমাদের 1,09,00,000 মেট্রিক টন আলু উৎপন্ন হয়, আমাদের প্রায় 70-77 লক্ষ মেট্রিক টন আলুর প্রয়োজন হয়, বাকি আলু কিন্তু আমাদের সারপ্লাস থাকার কথা। এখানে এই যে সিন্ডিকেটের কথা বলা হয়েছে, আসলে খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় সব একত্রভাবে কাজ করলে এবং একটি মনিটরিং সেল গঠনের মাধ্যমে আমরা যদি পাশে দাঁড়াতে পারি কৃষকের পাশে, ব্যবসায়ীদেরকে শক্ত হাতে দমনের মাধ্যমে, তাহলে আমার মনে হয় এই সব পণ্যের বাজারে এই ঘাটতি হবে না। এবং আরেকটি কাজ করতে হবে যে পেঁয়াজের বেলা, যেহেতু পেঁয়াজ যখন উৎপন্ন হয়, যখন আমাদের ঘরে পেঁয়াজ কৃষক তুলে সেই সময় কিন্তু আমাদের আমদানিটা বন্ধ করতে হবে, তাহলে আমাদের দেশের কৃষক ন্যায্য মূল্য পাবে। সেই সময় ন্যায্য মূল্য পেলে তারা কিন্তু উৎপাদনের দিকে আগ্রহী হবে। কৃষক এই বিষয়গুলি আমাদের নজর দিলে আমরা মনে হয় কৃষকদের এবং পাশাপাশি আপনি আগে যেটি বলেছেন যে আমাদের অভ্যন্তরীণ উৎপাদন বিভিন্ন খাতে আসলে বাড়ানোর সুযোগ রয়েছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে, এবং আমাদের পেঁয়াজ সহ এসব বিষয়কে মাথায় রেখে আত্মনির্ভরশীল উৎপাদনের জায়গা থেকে সেদিকে এগুতে হবে। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ আসাদুল্লাহ। আমরা এখন শুনবো একটু মোহাম্মদ সামাদ চৌধুরী আপনার কাছ থেকে, যে এই সার্বিক প্রত্যাশা ঘিরে আসলে আমি জানি যে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সকল সিদ্ধান্ত গ্রহণের মূল অংশ নয়, কিন্তু সরকারের একটি অংশ হিসেবে এবং একজন জনপ্রতিনিধি হিসেবে আপনার কাছে যে প্রত্যাশাটি, সেটি হচ্ছে এই বিষয়গুলোকে ব্যবসায়ীদেরকে একটি সুষ্ঠু ব্যবসার পরিবেশ যেমন দেয়া দরকার রয়েছে হলো এই ধরনের যারা কুচক্রী বা বিভিন্ন ধরনের মুনাফা করতে চান অবৈধভাবে, সেগুলোকে লাগাম টেনে ধরা। তো আপনার ভবিষ্যতে একজন জনপ্রতিনিধি হিসেবে এখানে কি ধরনের উদ্যোগ আপনারা নিতে পারেন আপনাদের স্থায়ী কমিটি থেকে? আপনার মাইক্রোফোনটি মিউট করা বোধহয়, আপনার মাইক্রোফোনটি মিউট করা, দুঃখিত। জি ধন্যবাদ। আমি প্রথমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। তিনি যেভাবে প্রত্যেকটা মিনিস্ট্রিকে ফলো আপ করেন এবং ফলো আপের ফলশ্রুতিতেই আমাদের এই যে মিনিস্ট্রি অফ কমার্সের যে গত 27 তারিখের মিটিং হলো একটা বিল পাস করানোর, যেটা সেটা হলো আমাদের এই যে কোম্পানি বিল। আমি যে জিনিসটা বলতে চাই, হয়তো একটু বেশি বলে ফেলবো, আমি যেটা বলতে চাই, আমাদের দেশে 2,37,000 হেক্টর জমিতে পেঁয়াজ উৎপাদন হয়। ভালো জাতের যদি বীজ পাওয়া যায়, কৃষকদের একটু প্রশিক্ষণ দিলে তারা কিন্তু সেটা ব্যবহার করে অনেক উপকৃত হতে পারে। দ্বিতীয় জিনিস হলো, আপনারা জানেন যে বাংলাদেশে ক্লেইম ল্যান্ড, অর্থাৎ মানে অনেক বড় আমরা চর বিভিন্ন জায়গায় আমরা পেয়েছি, বিস্তীর্ণ চর রয়েছে বাংলাদেশে। সেই সব জমিতে যদি পেঁয়াজ চাষ করলে তাদেরকে কি সিস্টেমে সরকার দেবে, সেই সিস্টেমটা বাইর করতে হবে। সেখানে আমার হিসাবে আমার কিছু রিসার্চ ওয়ার্কও থাকে এই সমস্ত ব্যাপারে। আমরা দেখেছি যে 10 লক্ষ মেট্রিক টন সেখানে উৎপাদন সম্ভব হবে শুধু ক্লেইম ল্যান্ড থেকে। গবেষকরা বলেছেন নিজের অভাব সংরক্ষণের ব্যবস্থা ও দাম নির্ধারণের মাধ্যমে সঠিক নীতি ও পরিকল্পনা গ্রহণ করলে পেঁয়াজ বাংলাদেশে স্বয়ংসম্পূর্ণ হবে। তো আমি এই জিনিসগুলো, যেহেতু আমি সুযোগ পেয়ে গেছি, আমি আমার মতটা আপনাদের কাছে বলতে চাই। বাংলাদেশের পেঁয়াজ সংরক্ষণের, আপনারা জানেন যে বাংলাদেশে আলু নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম, বাংলাদেশের শত আলুর কোল্ড স্টোরেজ রয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের পেঁয়াজের কোনো কোল্ড স্টোরেজ নেই। যেভাবে আমরা ধরেন 25 বা 28 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আমরা উৎপাদন করি, সেখানে প্রায় 7-8 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ কিন্তু পেরিশেবল আইটেম, এটা পচে যায়, যেটাই হয়ে যায় আমাদের একটা ঘাটতির বিষয়। কৃষি গবেষণা ইনস্টিটিউট গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের জন্য 3টি জাত আবিষ্কার করেছেন, সেটাকে প্যাট্রোনাইজ করতে হবে।
সেগুলো যদি যথাযথভাবে করা হয়। আর আরেকটা জিনিস হবে কি, সারা বিশ্বে এটা দেখা গেছে যে আমরা তো বিশ্বের বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন জায়গায় দেখেছি, বিশ্বে দেখা গেছে যে যে সমস্ত দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেনি, যেভাবে আমরা ছিলাম না, সেই ক্ষেত্রে আমরা সকল ক্ষেত্রে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। এখানে আমাদের যে রিপোর্টার সাংবাদিক যেটা বলেছেন, আমরা অনুষ্ঠানের একদম শেষ ভাগে আছি, খুব সংক্ষেপে যদি শেষ করেন। জি, একেবারে জাস্ট সামারিটা বলে দিচ্ছি। আমাদের দেশের কৃষকদেরকে প্যাট্রোনাইজ করুন। আমাদের দেশে কৃষকরা যখন পেঁয়াজ আলু চাষ করে তখন বিদেশ থেকে পেঁয়াজ আনা বন্ধ করেন, মানুষকে ইউজ টু করে ফেলেন যে তার নিজের দেশের যে পণ্য আছে সেটা দিয়ে সে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করার জন্য। অনেক ধন্যবাদ মাহমুদুস সামাদ চৌধুরী এবং আমাদের অন্যান্য অতিথিরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং চমৎকার করে আপনারা বিশ্লেষণ করেছেন, পরামর্শ দিয়েছেন। নিশ্চয়ই নীতি নির্ধারকরা এই বিষয়গুলো বিবেচনায় নেবেন এবং আমরা যারা ভোক্তারা রয়েছে আমাদের প্রত্যাশা থাকবে আপনাদের নেয়া পদক্ষেপের মাধ্যমে ভোক্তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো সুলভ মূল্যে তাদের হাতের নাগালে পাবে এবং অবশ্যই সেখানে কৃষক বাঁচবে, ব্যবসায়ী বাঁচবে ভোক্তারা। আগামী সপ্তাহে দেখা হবে নতুন বিষয় নিয়ে, নতুন অতিথিদের সাথে। সে পর্যন্ত অনেক ভালো থাকুন, নিরাপদ থাকুন। সকলকে ধন্যবাদ।